সো হ্যালো এভরিওয়ান, জাভাস্ক্রিপ্টের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা জাভাস্ক্রিপ্টের এই পর্বে জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্টে ডিপ কপি কী হয়, আর সাথে দেখব এই যে স্ট্রাকচার্ড ক্লোন, এই মেথডটা আমাদের কতটুকু হেল্প করবে এই ডিপ কপি করতে গিয়ে। তো এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, আর আশা করি খুবই ভালো লাগবে আপনাদের এই ক্লাসটি। তো চলুন শুরু করা যাক। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে ক্রিয়েট করে নিই। তার জন্য চলে যাব আমরা ই ড্রাইভের মধ্যে, তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ক্লাসেস, দেন নিচে এসে এটাকে জাস্ট আমরা ডুপ্লিকেট করে নিলাম, ঠিক আছে। আর এটাকে আমরা 74 করে দিচ্ছি, আর আমরা এর ভিতরে গিয়ে এটাকে জাস্ট ভিএস কোড ওপেন করে নিই। সো ভিএস কোড ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে এটাকে index.html-টাকে ডাবল ক্লিক করলাম, মনে করুন জেএসের ভিতরে থাকা custom.js-কে ডাবল ক্লিক করলাম। তো গত পর্বে আমরা এটাকে জাস্ট 74 করে নিচ্ছি। হ্যাঁ, 74 custom.js থাকলো, ঠিক আছে। তো চলুন আমরা একবার ফাইলটাকে একবার রান করি। হ্যাঁ, সো আমরা এখানে যাব আর এই ফাইলটাকে জাস্ট আমরা এখানটাতে রান করলাম। দেখার সুবিধার্থে আমরা এখান থেকে F12 বাটনটা প্রেস করে নিয়ে দেখুন এখানটাতে দুটো অবজেক্ট রয়েছে, যেটা কিনা গত পর্বের যে এক্সাম্পলটা ছিল, মনে করুন আমরা সেই এক্সাম্পলটা নিয়েই কাজ করব, ঠিক আছে। তো দেখুন গত পর্বে কী ছিল, যে গত পর্বে আমরা একটা অবজেক্ট নিয়েছিলাম, একটা অবজেক্ট ক্রিয়েট করেছিলাম, তার মধ্যে প্রোডাক্ট নেম ছিল, সিরিয়াল নাম্বার, প্রাইস, এক্সট্রা ইনফো ছিল। তারপর যখন আমরা object.assign যখন ইউজ করছিলাম, তখন কী হচ্ছিল যে এটার থেকে সব জিনিসপত্র এই নতুন নিউ অবজেক্টের মধ্যে আসছিল, বাট এখানে একটা সমস্যা হয়ে যাচ্ছিল। সেটা কি, যখন একটা অবজেক্টের ভেতরে আবার আরেকটা অবজেক্ট ডিফাইন করা থাকে, তখন ও এই নেস্টেড অবজেক্ট যেটাকে বলা হয় সেটাকে আনতে গিয়ে ও কী করে ফেলে যে এটার রেফারেন্সটা নিয়ে চলে আসে। আর ঠিক সেই কারণেই আমি যখন নিউ অবজেক্টের ভিতরে যে এক্সট্রা ইনফো আছে তার ভিতরে গ্রাফিক্স কার্ডকে যখন চেঞ্জ করছিলাম, তখন সেই চেঞ্জেসটা কার মধ্যে চলে যাচ্ছিলো বলুন তো, এই প্রোডাক্ট ডিটেলসের মধ্যেও কিন্তু চলে যাচ্ছিলো। মানে আপনি চেঞ্জ করেছেন নিউ অবজেক্টে, বাট সেটা রিফ্লেক্ট নিউ অবজেক্টের সাথে সাথে কিন্তু প্রোডাক্ট ডিটেলসের মধ্যেও পড়েছিল। বাট এটা তো আপনি চান না, আপনি তো পুরোটা কপি করতে চেয়েছিলেন, তাই না? তো আমাদেরকে এই কপিটাকে একটু অনেক ডিপ করতে হবে, তাই যেটার জন্য আমরা দেখবো যে ডিপ কপি কী করে করতে হয়। মানে এই যে যখন এক্সট্রা ইনফোকে ও নিয়ে আসবে, ও এক্সট্রা ইনফোকে নিয়ে আসার সময় ও এক্সট্রা ইনফোর রেফারেন্সটাকে আনবে না, ও এক্সট্রা ইনফোর পুরো ডেটাটাকে নিয়ে আসবে, আর নিয়ে এসে কপি করে এই নিউ অবজেক্টের মধ্যে রাখবে, ঠিক আছে। তো তার জন্য আমরা কি করব, আমরা ফর দ্য মোমেন্ট একটা কাজ করি, এটুকু তো আমরা অলরেডি জানি। তো আমরা এটুকুকে আপাতত কমেন্ট করে রাখছি মনে করুন, ঠিক আছে। আর এই object.assignটাকে, যেটা কিনা আমরা আগে শিখেছিলাম, এটাকেও আমরা কমেন্ট করে রাখলাম। এইবার এর নিচে আমরা একটা নতুন জিনিস শিখি। দেখুন আমাদেরকে কপি করতে হবে কোথা থেকে, এইখান থেকে। আর কার মধ্যে রাখবো, নিউ অবজেক্টের মধ্যে, তাই না? তাই একটা নতুন ভেরিয়েবল তৈরি করলাম, মনে করুন যে লেট নিউ obj ইজ ইকুয়াল টু। এবার আপনি এখানটাতে ওই ক্লোনিং করার জন্য এমন একটা ক্লোনিং আপনি করতে চাইছেন যেটাতে কিনা এইটা শুদ্ধ চলে আসে, তার জন্য আপনি এখানটাতে লিখবেন স্ট্রাকচার্ড ক্লোন। তো আপনি স্ট্রাকচার্ড ক্লোন, এই দেখুন চলে এসেছে, ঠিক আছে। স্ট্রাকচার্ড ক্লোন লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনি যাকে ক্লোন করতে চাইছেন, তো সেটাকে আপনি এখানে দিয়ে দিন। যেরকম আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে প্রোডাক্ট ডিটেলস, আমি এটাকে এখানটাতে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইবার মনে করুন আমি যদি এই নিচের জায়গাটাকে যদি একটুখানি ওপেন করে দিই একটা একটা করে, মনে করুন আমি এই জিনিসটাকে একবারে Ctrl+X করলাম আর একবারে নিচে এভাবে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা করার পরে মনে করুন আমি এবার একটা একটা করে প্রিন্ট করি, এটা ক্লোন হয়ে গেছে। তো মনে করুন সবার আগে আমি নিউ অবজেক্টটাকে দেখি যে এটার মধ্যে কী আসলো। আমি এটাকে সেভ করলাম। তো চলুন আমরা একটুখানি এখানটাতে গিয়ে একবার একটুখানি এটাকে রান করি, ঠিক আছে। দেখুন এখানটাতে একটা অবজেক্ট চলে এসেছে। অবজেক্টের মধ্যে কী কী আছে দেখুন তো, এক্সট্রা ইনফোর মধ্যে দেখুন গ্রাফিক্স কার্ড, এনভিডিয়া, প্রসেসর, প্রাইস, মানে পুরো যে অবজেক্টটা অর্থাৎ প্রোডাক্ট ডিটেলসের পুরো যে অবজেক্টটা ছিল সেই সবটাকে কিন্তু ও কপি করে নিয়েছে। সব কিছু আছে দেখুন, প্রোডাক্ট নেম, সিরিয়াল নাম্বার, প্রাইস, এক্সট্রা ইনফো সব কিছু রয়েছে। এইবার আমাদেরকে টেস্ট করতে হবে সেই জিনিসটা যেটা কিনা আমরা মেন প্রবলেমে পড়েছিলাম। সেটা কি, সেটা হচ্ছে এই যে object.assign যখন করছিলাম তখন এই নিউ অবজেক্টের এক্সট্রা ইনফোকে চেঞ্জ করলে সেটা আবার প্রোডাক্ট ডিটেলসটাকেও চেঞ্জ করে দিচ্ছিল, তাই না? তাই আমরা একটা কাজ করি, আমরা প্রোডাক্ট ডিটেলসটাকেও এখানে শো করিয়ে দিই এটার উপরে, পুরো আগেরটার মতো করি। এই যে প্রথমে প্রোডাক্ট ডিটেলসকে শো করালাম, তারপরে নিউ অবজেক্টকে শো করাচ্ছি। একবার রিফ্রেশ করি, দেখুন এখন দুখানা অবজেক্ট রয়েছে পুরো সেম টু সেম, বেশ। এইবার আমরা একটা কাজ করি, আগেরটাতে কী করছিলাম, এই কাজটা করেছিলাম, তাই না? এটাকে কপি করে এখানে জাস্ট আপনি পেস্ট করে দিন। কী করছি আমি এখন, নিউ অবজেক্টের এক্সট্রা ইনফোর যে গ্রাফিক্স কার্ড সেটাকে আমি চেঞ্জ করছি, তাই না? তো চলুন তো দেখা যাক যে এইটাকে চেঞ্জ করলে এই প্রোডাক্ট ডিটেলস চেঞ্জ হয় নাকি। এখন সেভ করলাম, এখানে যাব, রিলোডে প্রেস করব। চলুন এবার উপরেরটা হচ্ছে প্রোডাক্ট ডিটেলস, নিচেরটা হচ্ছে নতুন অবজেক্ট। তো ওপেন করলাম প্রোডাক্ট ডিটেলসকে, দেখুন তো প্রোডাক্ট ডিটেলসের মধ্যে আমরা কোনটাকে চেঞ্জ করছি, গ্রাফিক্স প্রসেসর,
কি রয়েছে, এনভিডিয়া রয়েছে, তাই না? আচ্ছা, কারণ এটাকে খুলে দেখুন, এই দেখুন গ্রাফিক্স প্রসেসর কি রয়েছে, আপনার গ্রাফিক্স কার্ড রয়েছে এনভিডিয়া। আর নিচেরটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার নতুন অবজেক্ট, এক্সপ্যান্ড করুন, গ্রাফিক্স কার্ড কি হয়ে গেছে দেখুন তো, এএমডি হয়ে গেছে। দেখেছেন, যেটা আমরা চাইছিলাম সেটাই কিন্তু হলো। আগেরটাতে কি হচ্ছিল, এখানে এএমডি করাতে এটাও এএমডি হয়ে গেছিলো, বাট এখন কি সেটা হলো না। এখন যেটা আমরা চাইছিলাম যে নতুন অবজেক্টের মধ্যে এএমডি থাকবে, পুরনো অবজেক্টের মধ্যে এনভিডিয়া থাকবে, সেটাই কিন্তু হচ্ছে। তো জিনিসটা খুবই ইন্টারেস্টিং আর খুবই ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। পরবর্তীকালে যখনই আপনি এরকম অবজেক্ট নিয়ে কাজ করবেন, মানে জেসন অবজেক্ট নিয়ে যখন কাজ করবেন, তো তখন আপনি এই ধরনের জিনিসগুলো আপনাকে করতেই হবে। এই যে ডিপ কপি বা শ্যালো কপির কনসেপ্ট আপনাকে কিন্তু মনে রাখতে হবে। এইবার মনে করুন যেটা কিনা আমরা গত পর্বেও করেছিলাম, যে দুখানা জিনিস সেম হয়ে যাচ্ছিলো, তো এখন নিশ্চয়ই সেই দুখানা জিনিস সেম হবে না। অর্থাৎ আপনি যদি এরকমভাবে করেন যে একটা ইফ কন্ডিশনের মধ্যে যদি এরকম রাখেন যে নিউ অবজেক্টের এক্সট্রা ইনফো ইজ ইকুয়াল টু প্রোডাক্ট ডিটেলসের এক্সট্রা ইনফো, সেটা কিন্তু আপনার এই মুহূর্তে দেখবেন ফলস দেবে, ঠিক আছে? কারণ আমি যদি এখানটাতে এরকম করি, console.log নিউ অবজেক্টের এক্সট্রা ইনফো ইজ ট্রিপল ইকুয়াল, আমাদের এটা হচ্ছে এই অবজেক্টটা, তো আমি এখানে দিয়ে দিলাম এইটা ডট এক্সট্রা ইনফোই হবে। আমি এটাকে জাস্ট এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো চলুন দেখা যাক, এবার আমরা একটু ব্রাউজারে যাচ্ছি, একটুখানি রিলোড করলাম, দেখুন ফলস আসছে। আগের ক্ষেত্রে কি আসছিল বলুন তো, ট্রু আসছিল, তাই না? তো এইটাই হচ্ছে আমাদের ডিপ কপির কনসেপ্ট, যেটা কিনা অবশ্যই স্ট্রাকচার্ড ক্লোন, তারপরে অবজেক্ট ডট অ্যাসাইন, এগুলো কিন্তু মনে রাখবেন, হ্যাঁ। এই স্ট্রাকচার্ড ক্লোন যে মেথডটা রয়েছে বা যে ফাংশনটা রয়েছে অ্যাকচুয়ালি, তো সেটা অ্যাকচুয়ালি সার্কুলার রেফারেন্সেও খুব ভালো রকমভাবে কাজ করে। এবার সার্কুলার রেফারেন্স জিনিসটা কি হয়, যখন একটা অবজেক্টের প্রপার্টি তার ভ্যালু হিসাবে সেই সেম অবজেক্টটাকেই যখন রেফার করে। মনে করুন এখন প্রাইসের মধ্যে কি রয়েছে বলুন তো, একটা সংখ্যা রয়েছে। তো যদি আপনি এরকম করতেন যে না, প্রাইসের মধ্যে এই পুরো অবজেক্টটাই আবার থাকবে, মানে পুরো সেম জিনিসটাই আবার থাকবে, তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না? তো সেই জিনিসটাও এই ধরুন স্ট্রাকচার ক্লোন কিন্তু সাপোর্ট করে। আর স্ট্রাকচার ক্লোন যেটা সাপোর্ট করে না, কারণ দেখুন এই যে অবজেক্টের মধ্যে আপনি ফাংশনও লিখতে পারেন, ঠিক আছে? তো যেটা আমরা পরবর্তীকালে দেখব। তাই যদি একটা অবজেক্ট বা জেসন অবজেক্টের মধ্যে আপনি যদি ফাংশন ডিক্লেয়ার করে রাখেন, আর যদি আপনি এরকমভাবে ডিপ কপি অ্যাপ্লাই করেন, তখন কিন্তু ও ফাংশনটাকে নিয়ে আসতে পারে না, কারণ ও সব ধরনের প্রিমিটিভ নন প্রিমিটিভ ডেটা সমস্ত কিছুকে নিয়ে আসে, বাট ফাংশনের ক্ষেত্রে ও সেটা করতে পারে না। তার জন্য আমাদেরকে আলাদা করে লাইব্রেরি ইউজ করতে হয়। তো যেটা আমরা পরবর্তীকালে দেখবো যদি প্রয়োজন পড়ে, বাট এই মুহূর্তে জাস্ট সব কিছু সিম্পল রাখার জন্য আমরা এরকম স্ট্রাকচার্ড ক্লোন জিনিসটাকে ব্যবহার করতে পারি। আর সার্কুলার রেফারেন্স, যেরকম মনে করুন আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দিই ছোটো করে। মনে করুন আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে ইউজার ডিটেলস, ঠিক আছে? আর এটা একটা অবজেক্ট হবে, এটা একটা অবজেক্ট হবে, আর যার মধ্যে মনে করুন এরকম থাকলো, বা একটা এমটি অবজেক্ট, মনে করুন আমি একটা এমটি অবজেক্ট ক্রিয়েট করে রাখলাম। আমি এখানটাতে নিচে গিয়ে, মানে এই অবজেক্টের মধ্যে আমি ডেটাটা না দিয়ে আমি এর নিচে ডট নোটেশন বা থার্ড ব্র্যাকেটের মধ্যে দেবো। তো আমি এখানে করলাম যে ইউজার ডিটেলসের মধ্যে আমি ফার্স্ট প্রপার্টি রাখতে চাইছি ডট নেম, ঠিক আছে? ইকুয়াল টু দিয়ে দিলাম মনে করুন রাজদীপ, এটা দিয়ে দিচ্ছি। এইবার আমি আবার আরেকটা মনে করুন প্রপার্টি নেম ক্রিয়েট করতে চাইছি, মনে করুন ইউজার ডিটেলস ডট, এখানে আবার দিয়ে দিলাম ইউজার ইজ ইকুয়াল টু, আমি যদি ইউজার ডিটেলসকে এরকমভাবে দিয়ে দিই, তাহলে ব্যাপারটা কেমন হবে বলুন তো? ইউজার ডিটেলসের মধ্যে আমি প্রথমত নেম বলে একটা প্রপার্টিকে রাখলাম, যার নাম দিলাম একটা ভ্যালু, যেগুলো ভ্যালুগুলো কিনা আমরা চিনে এসেছি। কিন্তু যখন মনে করুন এই ইউজার ডিটেলস ডট ইউজার দিলাম, এটাও একটা প্রপার্টি, কিন্তু এর মধ্যে ভ্যালু হিসাবে দেখুন আমি একটা ভেরিয়েবলকে দিয়েছি। তো এই ভেরিয়েবলটা কোনটা? এই ভেরিয়েবলটা হচ্ছে এই ইউজার ডিটেলস নিজে, যেটাকে কিনা আমি এখন তৈরি করছি। মানে এই ইউজার ডিটেলসের মধ্যে এমন একটা প্রপার্টি রয়েছে যার মধ্যে পুরো ইউজার ডিটেলসটা আবার ডিফাইন করা হয়েছে, ঠিক আছে? তো এটাকে বলে সার্কুলার রেফারেন্স, মানে নিজের মধ্যেই নিজের আরেকটা রেফারেন্সকে রেখে দেওয়া। তো মনে করুন ব্যাপারটা এরকম হয়ে যাবে, আমি মনে করুন ইউজার ডিটেলস ডট এরকম কিছু দিলাম যে কোর্স ইজ ইকুয়াল টু, এখানে দিয়ে দিলাম যে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? এটাকে জাস্ট সেভ করলাম। এইবার মনে করুন যদি আমি এখানটাতে একটুখানি এই ইউজার ডিটেলসটাকে যদি কনসোল ডট লগ করি, কনসোল ডট লগ, মনে করুন আমি এখানে করলাম যে ইউজার ডিটেলস, ঠিক আছে? তো এটাকে জাস্ট আমি একটা কাজ করি, আমি উপরেরগুলোকে একটু কনসোল লগগুলোকে বন্ধ করে রাখি, কারণ এইগুলো সম্পর্কে তো আমরা অলরেডি জেনেছি। তাই আমি একটুখানি গিয়ে একবার রিলোডে প্রেস করলাম। দেখুন এখানটাতে একটা জিনিস
আমার কাছে এইটা হচ্ছে একটা অবজেক্ট যার মধ্যে কোর্স রয়েছে, নেম রয়েছে, তারপরে দেখুন ইউজার রয়েছে। ঠিক আছে, এবার ইউজারের ভিতরে দেখুন কে কে রয়েছে, ওই সেম অবজেক্টটাই রয়েছে কিন্তু, তাই না? দেখুন কোর্স, নেম, ইউজার, আবার ক্লিক করুন, এই দেখুন আবার কোর্স, নেম, ইউজার, আবার ক্লিক করুন, কোর্স, নেম, ইউজার। ঠিক আছে, তাই এটাকে বলা হয় সার্কুলার রেফারেন্স, মানে একের ভিতরে অনেকগুলো। তো এগুলো পরবর্তীকালে যদি কখনো সময় হয় তাহলে সার্কুলার রেফারেন্স নিয়ে আপনাদের সাথে একটুখানি আলোচনা করব। বাট এই মুহূর্তে বুঝে রাখুন জাস্ট এইটুকুনি যে একটা অবজেক্ট আপনি ক্রিয়েট করেছেন যার ভিতরে একটা প্রপার্টির মধ্যে আপনি ওই সেম অবজেক্টটাকে আবার রেখে দিয়েছেন। ঠিক আছে, এই যে দেখুন একটা অবজেক্ট যার মধ্যে আগে আমরা দেখতাম কোর্স, নেম, এগুলো তো ছিলই, এবার এখন নতুন কি আসলো, একটা ইউজার বলে প্রপার্টি আসলো যার মধ্যে আমি রেখে দিয়েছি ইউজার ইকুয়াল টু ইউজার ডিটেলস, মানে আমি আবার সেম অবজেক্টটাকেই আবার এই প্রপার্টির মধ্যে রেখে দিলাম। দেখুন আবার এই দেখুন ইউজারের মধ্যে, এগুলোকে আমি একটু বন্ধ করে দিই, দেখুন ইউজারের মধ্যে আবার কী রয়েছে, সেম অবজেক্টটা রাখা মানে হচ্ছে তার কোর্স থাকবে, তার নেম থাকবে, তার আবার নিজস্ব ইউজার বলে প্রপার্টি থাকবে। এবার ইউজার বলে প্রপার্টির মধ্যে আবার সে কী করবে, সে আবার ওই সেম নিজের অবজেক্টটাকে আবার রেখে দেবে। তো এরকম করে একটা রেফারেন্স ক্রিয়েট হলো। তাই যখন এই যে ধরুন এত বড় একটা অবজেক্ট রেফারেন্স ক্রিয়েট হচ্ছে বা সার্কুলার রেফারেন্স যে ক্রিয়েট হচ্ছে, আপনি যদি কখনো এই ইউজার ডিটেলসকে ক্লোন করেন স্ট্রাকচার ক্লোনের মাধ্যমে, আর যদি অন্য কারোর কাছে রাখেন, মনে করুন আমি এখানটাতে রাখলাম যে লেট নিউ ক্লোন ইজ ইকুয়াল টু, আমি এখানটাতে দিয়ে দিলাম আগে যেটা এখান থেকে কপি করলাম, এখানে পেস্ট করলাম, স্ট্রাকচার ক্লোন কাকে করতে চাইছেন, ইউজার ডিটেলসকে করতে চাইছেন, তাই তো? তাহলে এটা স্ট্রাকচার ক্লোন মানে কি হবে, মানে ইউজার ডিটেলসের সমস্ত কিছু নিউ ক্লোনের মধ্যে চলে আসবে। এবার ইউজার ডিটেলসের মধ্যে তো একটা সার্কুলার রেফারেন্স রয়েছে, তাই না? ওই সার্কুলার রেফারেন্সটা পুরো এক্স্যাক্টলি ডিপ কপি করে ও নিউ ক্লোনের মধ্যে দিয়ে দেবে। অর্থাৎ ইউজার ডিটেলসেরও একটা আলাদা সার্কুলার রেফারেন্স থাকবে আর নিউ ক্লোনেরও একটা আলাদা সার্কুলার রেফারেন্স থাকবে। এক্ষেত্রে কিন্তু ওই সমস্যাটা হবে না যেটা কিনা আগে হচ্ছিল, মানে অর্থাৎ নিউ ক্লোনের ভিতরে থাকা ইউজার আর ইউজার ডিটেলসের ভিতরে থাকা ইউজার দুটো কিন্তু আলাদা হবে, সেম হবে না। এটারই গ্যারেন্টি আপনার এই স্ট্রাকচার ক্লোনটা দেয়। তো এই সার্কুলার রেফারেন্সটা এই মুহূর্তে না বুঝলেও চলবে, কোনো সমস্যা নেই। বাট আপনারা এই জিনিসটা আশা করি বুঝতে পেরে গেছেন যে আগের দিন যে আমাদের যে সমস্যাটা হচ্ছিল অবজেক্ট ডট অ্যাসাইন করতে গিয়ে, এখন স্ট্রাকচার ক্লোনের মাধ্যমে আমরা সেই জিনিসটাকে কিন্তু ভালোভাবে অ্যাচিভ করলাম, তাই না? আর তারপরে যদি আপনাদের মনে হয় তাহলে এই সার্কুলার রেফারেন্সটা নিয়ে আপনারা একটুখানি দেখতে পারেন যে কীভাবে এই জিনিসটাকে কাজ করে। আপনি চাইলে এই নিউ ক্লোনটাকে প্রিন্ট করবেন, তারপরে নিউ ক্লোনের ভিতরে থাকা ইউজারের ভিতরে থাকা কোনো একটা প্রপার্টিকে আপনি চেঞ্জ করে দেখবেন, তারপরে দেখবেন যে নিউ ক্লোনের ভিতরে চেঞ্জ করলে ইউজার ডিটেলস চেঞ্জ হচ্ছে কিনা। ঠিক আছে, তো আশা করি আপনারা আজকে ডিপ কপি বা স্ট্রাকচার ক্লোন নিয়ে একটা ভালো ধারণা পেলেন। আর আজকের এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ আমি প্রতিটা কমেন্ট চেক করি আর প্রতিটা কমেন্টের অ্যান্সারও দিই। তাই কাইন্ডলি কমেন্ট করে বলবেন যে আজকের এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো। আর যদি ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, পাশাপাশি ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি এই ভিডিওর ডিসক্রিপশনটি অবশ্যই চেক করবেন। সেখানটাতে আমার বিভিন্ন ইউটিউব চ্যানেলের, ফেসবুক পেজের আর ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। কাইন্ডলি সেই সমস্ত জায়গাগুলোতে ভিজিট করবেন, ফেসবুক পেজগুলোতে আপনি লাইক আর ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেলগুলোকে আপনারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকন বাটনটা অবশ্যই অন করে রাখবেন, কারণ আমি যে কোনো জায়গাতে নতুন কোনো কন্টেন্ট আপলোড করি না কেন তার আপডেট যেন সবার আগে আপনি পেতে পারেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।